আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগত। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন থেকে সংকরণ বিষয়ে একটি ক্লাস নিব। তোমরা জানো সংকরণ এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতি বছর এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এবং ভর্তি পরীক্ষাতেও। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জেনে নেই সংকরণ কি, কত প্রকার, কোন যৌগে কী ধরনের সংকরণ পাওয়া যায়। দু একটি উদাহরণ সহ আমরা বিষয়টি ব্যাখ্যা করব। তাহলে আমরা চলে যাই, সংকরণ কি। কোনো একটি মৌল যখন অন্য একটি মৌলের সাথে যুক্ত হয়ে অণু গঠন করতে চায়, তখন সাধারণত কেন্দ্রীয় পরমাণুটির বহিস্থ স্তরের যে অরবিটালগুলো রয়েছে, একাধিক ভিন্ন শক্তির অরবিটাল, এই অরবিটালগুলো পরস্পরের সাথে যুক্ত হয়, নিবিড়ভাবে মিলিত হয়ে আবার নতুন ধরনের অরবিটাল সৃষ্টি করে। এই সময় যে অরবিটালগুলো সৃষ্টি হয় এগুলোর শক্তি সমান থাকে এবং যতটি অরবিটাল অংশগ্রহণ করলো ঠিক ততটাই নতুন অরবিটাল তৈরি হয়। এই নতুন অরবিটাল তৈরির এই প্রক্রিয়াকে বলা হয় অরবিটালের সংকরণ বা হাইব্রিডিজেশন, এবং উৎপন্ন অরবিটালকে বলা হয় হাইব্রিড অরবিটাল বা সংকর অরবিটাল। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা সংজ্ঞাটা একবার দেখে নেই এভাবে, যে বিক্রিয়াকালে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের একাধিক ভিন্ন শক্তির অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক নতুন অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে অরবিটালের সংকরণ বা হাইব্রিডিজেশন বলে। উৎপন্ন অরবিটালকে হাইব্রিড অরবিটাল বলা হয়। যেমন sp3 সংকর অরবিটাল, sp2 সংকর অরবিটাল, এরকম বিভিন্ন ধরনের সংকর অরবিটাল তৈরি হয়। তো আমরা এখন দেখে নিব যে অরবিটাল এর সংকরণ কত রকমের হতে পারে। প্রিয় শিক্ষার্থী, বিভিন্ন যৌগে বিভিন্ন আয়ন তৈরির সময় কিন্তু একই ধরনের অরবিটাল ব্যবহৃত হয় না, সংকরণ ব্যবহৃত হয় না। ভিন্ন ভিন্ন সংকরণের মাধ্যমে মূলত যৌগের অণু গঠিত হয়। তো আমরা এখন দেখি sp3 সংকরণ বা sp3 সংকর অরবিটাল তৈরি হয় বা প্রযোজ্য হয় কোন কোন যৌগে। মিথেন CH4, CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, অ্যামোনিয়া NH3, পানি H2O, এই ধরনের অণু গঠনের সময় কেন্দ্রীয় পরমাণু, এখানে কার্বন, এখানে নাইট্রোজেন, এখানে অক্সিজেন, এই পরমাণুগুলোতে কি হয়, সংকরণ ঘটে। কি ধরনের সংকরণ ঘটে? sp3 সংকরণ ঘটে। এভাবে sp2 সংকরণ ঘটে কোথায়? ইথিলিন বা ইথিন, বেরিয়াম, বোরন ট্রাইক্লোরাইড, তারপরে বেনজিন অণু গঠনে। sp সংকরণ সংগঠিত হয় ইথাইন, বেরিলিয়াম ক্লোরাইড, এই ধরনের অণু গঠনে। sp2d সংকরণ হয় হলো টেট্রাঅ্যামিন কপার 2 আয়ন গঠনের সময়। sp3d সংকরণ দেখা যায় ফসফরাস পেন্টাক্লোরাইড অণু গঠনের সময়। sp3d2 সংকরণ দেখা যায় SF6 সালফার হেক্সাফ্লোরাইড অণু গঠনের সময়। sp3d3 সংকরণ দেখা যায় আয়োডিন হেপ্টাফ্লোরাইড IF7 অণু গঠনের সময়। এবং d2 sp3 সংকরণ আমরা দেখতে পাবো হলো তোমার FeCN6 ফেরোসায়ানাইড আয়নে গঠনের সময় আমরা কি করব, আমরা আয়রনের ক্ষেত্রে d2sp3 সংকরণ দেখতে পাবো।
তো প্রিয় শিক্ষার্থী, এগুলো হচ্ছে আমাদের সংকরণের প্রকারভেদ। আমরা সংকরণ কাকে বলে সেটা পড়লাম, সংকরণ কত প্রকার আমরা সেটা দেখলাম। এবার আমরা sp3 সংকর অরবিটালটা বিস্তারিত আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি এবং এইটি খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে অনেক আসে, তোমরা এটা দেখে নাও এবং উপকৃত হও। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব sp3 সংকরণ। sp3 সংকরণ sp3 সংকরণ যে সংকরণে কোনো মৌলের বহিস্থ স্তরের একটি s অরবিটাল এবং 3টি p অরবিটাল মিলিত হয়ে 4টি নতুন অরবিটাল তৈরি করে তাকে বলা হয় sp3 সংকরণ, এবং উৎপন্ন অরবিটালকে বলা হয় sp3 সংকর অরবিটাল। তাহলে বিষয়টি কেমন? একটি s অরবিটাল, তোমরা জানো s অরবিটালটি হলো গোলক প্রকৃতির। এগুলোকে অক্ষ দিলাম আমি, x অক্ষ, y অক্ষ, z অক্ষ, x অক্ষ, y অক্ষ, z অক্ষ। এটা হলো s অরবিটাল। এর সাথে হলো p অরবিটাল, px, py এবং pz, px, py, pz, x, y, z, x, y, z। তাহলে একটি s অরবিটাল এবং এখানে কি আছে? তিনটি p অরবিটাল, px, py, pz। তাহলে একটি s অরবিটাল এবং 3টি p অরবিটাল, এরা পরস্পরের সাথে কি হবে? মিলিত হয়ে আলাদা নতুন ধরনের 4টি অরবিটাল তৈরি করে। এরকম অরবিটাল তৈরি হবে। দেখো এই চিত্রের সাথে কিন্তু এই চিত্রের মিল নেই, সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট, নতুন প্রকৃতি, নতুন দিক বিশিষ্ট, হ্যাঁ, সম্পূর্ণ আলাদা ধরনের এক ধরনের কি তৈরি হলো? হ্যাঁ, অরবিটাল তৈরি হলো। তো এটি হলো আমার s অরবিটাল, এটি হলো আমার p অরবিটাল। একটি s অরবিটাল এবং 3টি p অরবিটাল মিলিত হয়ে 4টি কি তৈরি হলো? নতুন অরবিটাল তৈরি হলো। একে আমরা বলছি sp3 সংকরণ। এখানে যেটা তৈরি হবে সেটা হলো কি হলো? sp3 সংকরণ ঘটলো, এবং এই অরবিটালগুলোকে আমি বলবো sp3 সংকর অরবিটাল। চিত্র হলো sp3 সংকর অরবিটাল, sp3 সংকর অরবিটাল। এটা হলো আমাদের নিউক্লিয়াস। এভাবে আমাদের sp3 সংকর অরবিটাল তৈরি হবে। এখন আমরা যদি উদাহরণ করি, CH4 অনুগঠন, তাহলে কি হবে? অনুগঠনে কি হবে? অনুগঠনে আমরা দেখব কার্বন পরমাণুর উত্তেজিত অবস্থায় তার ইলেকট্রন বিন্যাস 1s2, 2s1, 2px1, 2py1, 2pz1। হ্যাঁ, তাহলে একটা s অরবিটাল এবং 3টি p অরবিটাল মিলিত হয়ে কিন্তু কি তৈরি হলো? একটি s এবং 3টি p অরবিটাল মিলিত হয়ে কিন্তু sp3 সংকরণ ঘটল। এবং sp3 সংকরণ যখন ঘটলো তখন কিন্তু কার্বন পরমাণুর ক্ষেত্রে যদি হয়, হ্যাঁ, মিথেন অণু গঠনের ক্ষেত্রে যদি sp3 সংকরণ ঘটবে, তখন আমরা কি পাবো? আসলে মূলত একটা s অরবিটাল, এই যে এটা, আর 3টি p অরবিটাল px, py, pz, অর্থাৎ px, py, pz, এটা মিলে এইরকম অরবিটাল তৈরি হবে, যার মধ্যে থাকবে কার্বনের নিউক্লিয়াস। কি থাকবে? কার্বনের নিউক্লিয়াস থাকবে। তাহলে এভাবে যখন আমরা কি দেখব? sp3 সংকর অরবিটাল পেয়ে গেলাম। তো এই হলো sp3 সংকর অরবিটাল, যেখানে মাঝখানে কি আছে? কার্বনের নিউক্লিয়াস বলা যেতে পারে। এর সাথে কি হবে? চারটি হাইড্রোজেন এর 1s1 অরবিটাল কি হবে? যুক্ত হবে।
হ্যাঁ, যুক্ত হলে কি হবে দেখি আমরা। sp3 সংকর অরবিটাল তৈরি হলো, যার মাঝখানে আছে কি কার্বন পরমাণু। এখন sp3 সংকর অরবিটালে এটার সাথে কি হবে, একটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে। হাইড্রোজেনের এস অরবিটালে যে ইলেকট্রন আর কার্বনের এগুলোতে প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন রয়েছে, আমরা ইলেকট্রন বিন্যাসে দেখলাম 2s1 2px1 2py1। তো এগুলো যখন একত্রিত মিক্সড হয়েও তখন যে চারটি অরবিটাল তৈরি হলো, চারটাতে কিন্তু একটা একটা করে কি থাকবে, বেজোর ইলেকট্রন থাকবে। এই চারটে অরবিটালের সাথে কি হবে, চারটি হাইড্রোজেনের 1s1 অরবিটাল কি হবে, যুক্ত হবে। হ্যাঁ, এইভাবে অধিক্রমণ করবে, এটাকে বলা হচ্ছে অধিক্রমণ। একটি অরবিটালের সাথে আর একটি অরবিটালের যদি মুখোমুখি হোক, পাশাপাশি হোক, যদি একটার মধ্যে আর একটা কি হয়, প্রবিষ্ট হয়, তাকে বলা হয় অধিক্রমণ। তাহলে এখানে চারটি হাইড্রোজেন পরমাণু 1s আমরা জানি হলো গোলক প্রকৃতির। তাহলে গোলক প্রকৃতির একটি হাইড্রোজেন পরমাণুর সাথে কার্বনের একটি sp3 কি হলো, এখানে একটা অধিক্রমণ ঘটবে এবং এখানে একটা কি তৈরি হবে, দুইটি ইলেকট্রন দিয়ে, একটি কার্বনের ইলেকট্রন আর একটি হাইড্রোজেনের ইলেকট্রন দিয়ে এখানে একটা বন্ধন তৈরি হবে। এই অরবিটালের সাথেও একটা কি হবে, এখানে একটা বন্ধন তৈরি হবে। এই অরবিটালের সাথেও কি হবে, একটা বন্ধন তৈরি হবে। এই অরবিটালের সাথেও একটা কি তৈরি হবে, বন্ধন তৈরি হবে। ঠিক আছে? তো এইভাবে যখন বন্ধন তৈরি হলো sp3 সংকর অরবিটালের মাধ্যমে, তখন কিন্তু কাঠামোটা এরকম হলো। আর এরকম কাঠামো যখন হয় তখন এই কাঠামোতে যে আকার প্রাপ্ত হয়, সে আকারকে আমরা বলি চতুস্তলকীয় আকার। কি আকার? চতুস্তলকীয়। এই আকারটার নাম হলো চতুস্তলকীয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, অথবা হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, এইভাবে যে একটা কোণ তৈরি হচ্ছে এখানে, এই কোণের মান হলো 109 ডিগ্রি 28 মিনিট। 109 ডিগ্রি 28 মিনিট। অর্থাৎ মিথেন অণুর আকৃতি হবে চতুস্তলকীয় এবং বন্ধন কোণ হবে 109 ডিগ্রি 28 মিনিট। এই হলো আমাদের sp3 সংকরণের মাধ্যমে কার্বন পরমাণু, হ্যাঁ, চারটি হাইড্রোজেন পরমাণুর সাথে যদি যুক্ত হয় তাহলে মিথেন অণু তৈরি করবে, যার সংকরণ থাকবে sp3 সংকরণ। এতে তার আকার হবে চতুস্তলকীয় এবং বন্ধন কোণ হবে 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আর একটা উদাহরণ দেখে নিই। এবার আমরা দেখব হলো sp3 সংকর অরবিটালের মাধ্যমে আমরা দেখব অ্যামোনিয়া অণু কিভাবে গঠিত হয়। NH3 অণু গঠন। নাইট্রোজেন 1s2 2s2 2px1 2py1 2pz1। কেমন? এরকম হলো। তাহলে দেখো, একটা s অরবিটাল আর হলো তিনটি p অরবিটাল মিলে কি তৈরি হবে, এখানে কি সংকরণ ঘটবে, sp3 সংকরণ ঘটবে। তো আমরা জানি sp3 সংকরণ অরবিটাল যদি ঘটে তাহলে যে অরবিটাল পাওয়া যায় তার আকার কেমন ঘটে, তার আকার হয় এরকম। একটি s অরবিটাল এবং তিনটি p অরবিটাল মিলিত হয়ে এরকম আকার প্রাপ্ত হয়। মাঝখানে থাকবে আমাদের নাইট্রোজেন পরমাণু, নিউক্লিয়াস। আর কি হবে, এই এস এর জন্য যে অরবিটাল, সেখানে দুটো মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। px এর জন্য যেটা, সেটাতে একটা, এখানে একটা, এখানে একটা। অর্থাৎ তিনটি sp3 সংকর অরবিটালে একটা করে মুক্ত ইলেকট্রন থাকবে, আর একটাতে থাকবে লোন পেয়ার ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন। এর সাথে তিনটি হাইড্রোজেন এর 1s1 অরবিটাল কি হবে, যদি তার s অরবিটালের সাথে এখানকার sp3 এর মধ্যে কি ঘটে, অধিক্রমণ ঘটে, তাহলে আমরা এরকম বন্ধন পাবো, এরকম আকার। হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন, এখানে হলো হাইড্রোজেন। তাহলে এখানে একটা বন্ধন তৈরি হলো, এখানে বন্ধন তৈরি হলো, এখানে বন্ধন তৈরি হলো। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে
নাইট্রোজেন, এই হলো আমার নাইট্রোজেন, মুক্ত জোড় ইলেকট্রন, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, এখানে আমরা sp3 সংকরণ তৈরি হলো, যার একটিতে মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে আর তিনটাতে আছে হলো একটা করে বেজোড় ইলেকট্রন রয়েছে। এই বেজোড় ইলেকট্রনগুলো মূলত বন্ধন গঠনে বেশি কার্যকর ভূমিকা পালন করে। তিনটি হাইড্রোজেন পরমাণুর 1s1 অরবিটালের সাথে কি হবে sp3 তিনটিতে বেজোড় ইলেকট্রন রয়েছে, এই তিনটির সাথে তিনটি হাইড্রোজেন পরমাণু তার যে নিজস্ব ইলেকট্রন আছে এই ইলেকট্রনগুলো শেয়ার করবে, অরবিটালের মধ্যে অতিক্রমণ ঘটবে, ফলে ইলেকট্রনের শেয়ার হবে এবং এখানে তিনটি সিগমা বন্ধন তৈরির মাধ্যমে অ্যামোনিয়া অণু তৈরি হবে। তো অ্যামোনিয়া অণুতে আমরা দেখতে পাচ্ছি কি যে একটা মুক্ত জোড় ইলেকট্রন আছে, সেটি কিন্তু বন্ধন গঠন করছে না, হ্যাঁ, বাট অন্য তিনটি অরবিটাল কিন্তু বন্ধন গঠন করছে। তো যেহেতু এটি sp3 সংকরণ, হ্যাঁ sp3 সংকরণ, তাহলে বন্ধন কোণ কত হওয়ার কথা? 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা, হ্যাঁ। কিন্তু এই যে মুক্ত জোড় ইলেকট্রন, এই মুক্ত জোড় ইলেকট্রন কি করবে? এখানে যে বন্ধন জোড় ইলেকট্রন আছে এই বন্ধন জোড়ের উপরে একটা কি করে প্রেসার ক্রিয়েট করে, একটা বিকর্ষণ ক্রিয়েট করে, ফলে এই বন্ধন কোণটা এত বেশি বিস্তৃত না হয়ে কিছুটা চেপে যায়। এটাকে ভ্যাসপার তত্ত্ব বলা হয়, ভ্যালেন্স শেল রিপালশন থিওরি, ভ্যালেন্স শেল ইলেকট্রন রিপালশন থিওরি, অর্থাৎ যোজনী স্তরে যে ইলেকট্রনগুলো রয়েছে এদের যে বিকর্ষণ, সেই বিকর্ষণ তত্ত্ব বলা হয়। তো এই মুক্তজোড় ইলেকট্রন, এটাকে লোন পেয়ার ইলেকট্রন বলা হয়, এলপি দ্বারা প্রকাশ করা হয়, আর বন্ড পেয়ার ইলেকট্রনকে বিপি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে দুই ধরনের বিকর্ষণ থাকে, একটা হলো এই বিপির মধ্যে বিকর্ষণ থাকে, এলপি বিপির মধ্যে কি থাকে বিকর্ষণ থাকে, এটা বড় হয়, এবং বিপির মধ্যেও কি থাকে বিকর্ষণ থাকে, এটি অপেক্ষাকৃত বিকর্ষণটা ছোট, ফলে এই বিকর্ষণটা বেশি তীব্রতর হয়, ফলে বন্ধন কোণটি 109 ডিগ্রি 28 মিনিট না থেকে 107 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয় বলো তো? 107 ডিগ্রি হয়। অর্থাৎ আমরা এখানে যে বন্ধন কোণ পাবো, হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন, হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন, এরকম যে আমরা কোণ পাবো সেই কোণগুলো পাবো হলো 107 ডিগ্রি, অর্থাৎ এটি 109 ডিগ্রি 28 মিনিট না হবে না। এখানে একটা কথা বলে রাখা উচিত যে একটি মুক্ত জোড় ইলেকট্রনের জন্য কিন্তু আমরা কি পাই, 2.5 ডিগ্রি কোণ কমে যায়, ঠিক আছে। এভাবে, আর এটার আকারটা কেমন হবে? এর আকারটা হবে হলো ত্রিকোণীয় ভূমি বিশিষ্ট পিরামিড। এটা দেখো, এটা পিরামিডের মতো, হ্যাঁ, ত্রিকোণ ভূমি বিশিষ্ট পিরামিড। তাহলে আমরা অ্যামোনিয়া মিথেন পেলাম হলো চতুস্থলকীয়, আর অ্যামোনিয়া পেলাম হলো ত্রিকোণ ভূমি বিশিষ্ট পিরামিড। মিথেনের বন্ধন কোণ পেয়েছে 109 ডিগ্রি 28 মিনিট, আর অ্যামোনিয়ার ক্ষেত্রে এই বন্ধন কোণ হবে 107 ডিগ্রি। এবারে আমি চলে যাব হলো পানির অণু তৈরি হয় কিভাবে সেটা আমরা দেখব। H2, এখানে অক্সিজেন হলো কেন্দ্রীয় পরমাণু, 1s2 2s2 2p6 2px 2p1 2pz1, এখানেও একটা s এবং তিনটি p মিলে sp3 সংকরণ ঘটে থাকে। কেমন? তাহলে সংকরণ যদি sp3 হয় তাহলে বুঝতে পারছি আমাদের চিত্রটা এরকম হবে, এটা sp3 এর চিত্র, যার দুটি অরবিটালে, হ্যাঁ কি আছে, দুটি অরবিটালে কিন্তু আমাদের মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে, আর দুইটিতে রয়েছে বেজোড় ইলেকট্রন, এই হলো বেজোড় ইলেকট্রন। তাহলে আমাদের এখানে দুইটি হাইড্রোজেন কি হবে, যুক্ত হবে, হ্যাঁ দুইটি হাইড্রোজেন যুক্ত হয়ে কিন্তু এরকম গঠন তৈরি করবে, এরকম গঠন কিন্তু তৈরি করবে, হ্যাঁ। এটা তৈরি হবে না, এখানে নাইট্রোজেন হবে না, এখানে হবে অক্সিজেন পরমাণু, মাঝখানে অক্সিজেনের নিউক্লিয়াস থাকবে, অক্সিজেনের নিউক্লিয়াস, এটা অক্সিজেন। কেমন? এখানে কিন্তু কি হলো, দুইটা কিন্তু বেজোড় ইলেকট্রন কয়টা হয়ে গেল? দুইটা হয়ে গেল, সরি, মুক্ত জোড় ইলেকট্রন হয়ে গেল দুইটি, এবং বেজোড় ইলেকট্রন দুইটি। এই বেজোড় ইলেকট্রন দুইটি অরবিটালের সাথে দুটি হাইড্রোজেন পরমাণু তার ইলেকট্রন প্রদানের মাধ্যমে, দুটি সিগমা বন্ধন তৈরির মাধ্যমে কি করবে, পানি তৈরি করবে, আর দুটি কি থাকবে, মুক্ত জোড় ইলেকট্রন থাকবে দুইটি। এই দুটির মধ্যে কি হবে, তাহলে আরো বিকর্ষণ ঘটবে, মুক্ত জোড় এলপি বিকর্ষণও ঘটবে। এখানে কি কি বিকর্ষণ রয়েছে? এখানে বিকর্ষণ রয়েছে এলপি বিকর্ষণ গ্রেটার দ্যান
এলপি-বিপি বিকর্ষণ গ্রেটার দ্যান বিপি-বিপি বিকর্ষণ। অর্থাৎ এখানে 3 ধরনের বিকর্ষণই রয়েছে। এখানেও বিকর্ষণ হবে, এটাও বিকর্ষণ হবে, এও এখানে বিকর্ষণ করবে, নিজেদের মধ্যে বিকর্ষণ হবে। অর্থাৎ 3 ধরনের বিকর্ষণই এখানে কাজ করবে। ফলে আমরা দেখতে পাবো যে এখানে বন্ধন কোণটা কিন্তু আরও কমে যাবে। আমি বলেছিলাম যে একটা মুক্তজোড় ইলেকট্রন থাকলে 2.5 ডিগ্রি কোণ কমে যায়, এবং 2টি মুক্তজোড় ইলেকট্রনের কারণে 5 ডিগ্রি কী হবে, কোণ কমে যাবে। ফলে পানির অণুতে বন্ধন কোণ পাবো আমরা 104.5 ডিগ্রি, 104.5 ডিগ্রি বা 104 ডিগ্রি 28 মিনিট। 28 মানে এখানে 30-এর কাছাকাছি, 60 মিনিটে 1 ডিগ্রি, তো 28 মানে 30-এর মতোই। এই কারণে এখানে 5 ধরে নেওয়া হয়, এই কারণে 104.5 ডিগ্রি হবে। এবং পানির কোণের আকারটা হবে কৌণিক, কোণের মতো, দেখো কৌণিক মতো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পেলাম যে সংকরণ একই হলেও আকার একক নাও হতে পারে। যেমন মিথেনের আকার চতুস্তলকীয়, কারণ ওখানে কোনো বন্ধন জোড়ের শুধু ইলেকট্রন রয়েছে, মুক্ত জোড় ইলেকট্রন নেই। অ্যামোনিয়াতে আমরা দেখতে পেলাম যে তার আকার হলো ত্রিকোণ ভূমিবিষ্ট পিরামিড। সেখানে কিন্তু আমরা দেখেছি 2 ধরনের বিকর্ষণ পেয়েছি, এলপি-বিপি এবং বিপি-বিপি বিকর্ষণ পেয়েছি। আর পানির ক্ষেত্রে আমরা দেখলাম যে সেখানে 3 ধরনের বিকর্ষণ রয়েছে, যেখানে এলপি-এলপি বিকর্ষণ গ্রেটার দ্যান এলপি-বিপি বিকর্ষণ এবং গ্রেটার দ্যান বিপি-বিপি বিকর্ষণ। এটা হলো লন পেয়ার লন পেয়ার, লন পেয়ার মুক্তজোড় মুক্তজোড়, লন পেয়ার বন্ড পেয়ার, লন পেয়ারের সাথে এখানে বন্ড পেয়ার মানে বন্ধন জোড় ইলেকট্রন, এবং বন্ধন জোড়ের মধ্যেও কী রয়েছে, বিকর্ষণ রয়েছে। এর ফলে এখানে কোণ কিন্তু অনেক কমে গেল, 104.5 ডিগ্রি, এবং আকারটি হয়ে গেল কৌণিক। তাহলে মিথেন অণুর আকার কেমন, চতুস্তলকীয়। অ্যামোনিয়া ত্রিকোণ ভূমি বিশিষ্ট পিরামিড, পানি কৌণিক। বন্ধন কোণের ডিফারেন্স, মিথেনের বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট, অ্যামোনিয়ার বন্ধন কোণ 107 ডিগ্রি, এবং পানির বন্ধন কোণ 104.5 ডিগ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থী, সংকরণ একই হলেও বন্ধন জোড় ইলেকট্রন এবং মুক্তজোড় ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ এবং তারতম্যের থাকার কারণেও কিন্তু আকার এবং তাদের বন্ধন কোণ কিন্তু কী হতে পারে, ভিন্ন হতে পারে। তো এই ছিল আজকের বিষয় sp3। আগামী ক্লাসে আরও কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমরা সবাই সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।